আমেরিকার একটা বড় ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হচ্ছে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসে। ওই কলাকে বিশ্ব দরবারে আনারস নামে বেচিয়ে দেবেন এবং মানুষ এটা আনারস নামে কিনে ফেলবে। এটার নামই হচ্ছে ডিপ্লোমেসি। কোনো একটা দেশ যখন বাধ্য হয়ে চায়নার কাছে যায় একটা রিলেশন বিল্ড আপ করার জন্য, তখন ওই রাষ্ট্রকে দিয়ে চায়না ওয়ান চায়না পলিসিতে সাইন করে রাখে। বর্তমান 2020-25 সালে এসে সৌদি আরবের সরকার পতন করে ফেলায় আমেরিকার জন্য কোনো বড় ব্যাপার নেই। সরকার আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আপনারা খুব সচেতনভাবে জানার ট্রাই করবেন। ডিপ্লোমেসি, আমি আসলে কোনো লেখাই কোড দিয়ে শুরু করি না, বাট এই লেখাটা কোড দিয়ে শুরু করা এই জন্য যে এই লেখাটা আমি শেষ করেছি খুব কিছুক্ষণ আগে। বাট আমি যখন ফাইনাল একটা দেখতে চাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে উইনস্টন চার্চিলের কূটনীতি নিয়ে যে মেইন কোটেশনটা, এটাই আমি আমার লেখায় কোথাও ইউজ করলাম না। এটা আসলে খুব খারাপ হলো। সো দ্যাটস ওয়াই আমি সবার উপরে এটা দিয়ে দিছি। বাট মেসি ইজ দ্য আর্ট অফ টেলিং পিপুল টু গো টু হেল ইন সাচ এ ওয়ে দ্যাট দে আস্ক ফর ডিরেকশনস। এর মধ্যে টোটাল ডিপ্লোমেসি ব্যাপারটা কী জিনিস এটা বলা আছে। এমনভাবে আপনি মানুষকে নরকে যাওয়ার রাস্তা বলবেন যেন তিনি আপনার কাছে নরকে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করছে। এটার নামই ডিপ্লোমেসি। আপনি কলাকে উপস্থাপন করে আনারস হিসেবে বিক্রি করে দিবেন। আপনি কলা ধরবেন, আপনার কূটনৈতিক যে আপনার ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল এবং আপনার ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি দিয়ে ওই কলাকে বিশ্ব দরবারে আনারস নামে বেচিয়ে দেবেন এবং মানুষ এটা আনারস নামে কিনে ফেলবে। এটার নামই হচ্ছে ডিপ্লোমেসি। It's all about a negotiation, it's all about maximum time, it's all about lying. এবং ব্যাপারটা মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য যেমন প্রযোজ্য, ট্রাস্ট মি, আই অ্যাম লাইং। সো এই ব্যাপারটা ঠিক একই রকম। অভ্যন্তরীণ রাজনীতিতে দেখছেন যে এক দল বক্তব্য দেওয়ার সময় আরেকটা দলকে ধরেন সমালোচনা করে। বিশ্ব রাজনীতিটাও ঠিক এইরকম, এক দেশ তার শত্রু ভাবাপন্ন দেশকে সমালোচনা করবে। মূলত এর মাধ্যমে তারা সবসময় হচ্ছে ব্যক্তি স্বার্থ বলতে একটা রাষ্ট্র যখন আচরণ করবে তখন ওই ব্যক্তি স্বার্থটা মানে হচ্ছে ওই রাষ্ট্রের জাতীয় স্বার্থ। কূটনীতির মেইন উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ হাসিল করা। এখন কূটনীতিবিদ কারা? যাদেরকে রাষ্ট্র অ্যাসাইন করবে তারাই কূটনীতিবিদ। এখন আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে স্টেট অ্যাক্টর আর একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর। এটা এর আগেও আলোচনা করেছি, এই জায়গা আজকে আমরা লিখি নাই। স্টেট অ্যাক্টর হচ্ছে তারাই যারা সরাসরি রাষ্ট্রের প্রতিনিধি, যেমন স্টেট অ্যাক্টর হতে পারে যারা সরকারের লোকজন আছে তারা। স্টেট অ্যাক্টর হতে পারে আমাদের যারা ডিপ্লোমেট আছে তারা। স্টেট অ্যাক্টর হতে পারে আমাদের সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী বা বিশেষ দূত, যে আরেকটা দেশের ওই সরকারের পক্ষে বা ওই রাষ্ট্রের পক্ষে আরেকটা রাষ্ট্রের সাথে কথা বলতে গেছে। নন স্টেট অ্যাক্টর কারা? আমি আপনি হচ্ছে নন স্টেট অ্যাক্টর। কেননা আমরা কোনো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি বা না, আমরা সরকারের কেউ না। সো আমরা হচ্ছে আপনার নন স্টেট অ্যাক্টর। সো আমরা যখন একটা দেশের সাথে কথা বলবো, ধরেন আমি গিয়ে ইন্ডিয়াতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করলাম, তার সাথে কথা বললাম, তাহলে আমি এইখানে নন স্টেট অ্যাক্টর। আমি গিয়ে ধরেন চায়নাতে শি জিনপিংয়ের সাথে দেখা করলাম, এটা হতেই পারে। ধরেন আপনি একজন বড়সড় স্কলার, আপনি অনেক ইনভেনশন করছেন, তো শি জিনপিং আপনাকে চা খাওয়ার দাওয়াত দিচ্ছে এবং চাইনিজ চা ওয়ার্ল্ডে খুবই বিখ্যাত। আজকে আপনারা বুঝে যাবেন যে চাইনিজ চায়ের পাওয়ারটা কি। তো চা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, আপনি ওইখানে গিয়ে কথাবার্তা বললেন, সেখানে আপনি কিন্তু নন স্টেট অ্যাক্টর। তোমার ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন না তখনও তিনি বহির্বিশ্বে সফরে যেতেন, বাংলাদেশের বিষয় নিয়ে কথাবার্তা বলতেন, তখন ছিলেন তিনি নন স্টেট অ্যাক্টর। কিন্তু এখন তিনি যে যাচ্ছেন তিনি হচ্ছেন স্টেট অ্যাক্টর। আর একজন স্টেট অ্যাক্টরের মুখ দিয়ে রাষ্ট্র কথা বলে। সো কূটনৈতিক প্রতিনিধি হিসেবে যারা গিয়ে কথাবার্তা বলেন তাদের মুখ দিয়ে রাষ্ট্র কথা বলে। এটা খুবই বড়সড় একটা ব্যাপার যে আপনি যদি কূটনৈতিক হন তাহলে আপনার মুখ দিয়ে একসময় রাষ্ট্র কথা বলবে। এটা কিন্তু একটা খুবই বিশাল ব্যাপার। আর কূটনীতি মানেই হচ্ছে দর কষাকষি, এবং এই দর কষাকষির মেইন উদ্দেশ্যই হচ্ছে জাতীয় স্বার্থ হাসিল করা। জাতীয় স্বার্থ মানে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট, এইটা হাসিল করা। এই ব্যাপারে হেনরি কিসিঞ্জার নিয়ে আমি বারবার বলি, বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, বাট আমেরিকান দৃষ্টিভঙ্গি দিয়ে হেনরি কিসিঞ্জার কিন্তু একটা বিশাল বড় ডিপ্লোম্যাট। তার একটা ডিপ্লোমেসি নামে বই আছে। তিনি শুধুমাত্র কিন্তু একজন কূটনৈতিক বা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বা ওদেরকে বলে সেক্রেটারি, তাই না।
তিনি একজন স্কলার, তার অ্যাম্পল অফ বই আছে, আমার কাছে তার ওয়ার্ল্ড পাওয়ার বই আছে, এবং তার একটা ডিপ্লোমেসি নামে অনেক মোটা একটা বই আছে, যেটাকে অনেকেই ডিপ্লোমেসির বাইবেল বলা হয়। সো হেনরি কিসিঞ্জার একটা কথা বলছে যে ডিপ্লোমেসি ইজ দ্য আর্ট অফ রিস্ট্রেইনিং পাওয়ার, মানে আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করার যে একটা শিল্পই হচ্ছে আপনার মূলত ডিপ্লোমেসি। হ্যান্স মার্গেনথুর নাম আপনারা বারবার পড়বেন, বিভিন্ন জায়গায় লিখবেন। তিনি হচ্ছে আধুনিক বাস্তববাদের জনক বলা হয়। তিনি বলেছেন ডিপ্লোমেসি অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইন্টারন্যাশনাল পাওয়ার। আপনার যেটা জাতীয় শক্তি, ধরেন বাংলাদেশের জাতীয় শক্তির যদি চিন্তা করেন, বর্তমান বিশ্বের চীনের জাতীয় শক্তি যদি চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশের চাইতে চীনের শক্তি বেশি। আর এই জাতীয় শক্তির একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে ডিপ্লোমেসি। তার মানে আন্তর্জাতিক অঙ্গনে যতই আমরা সমতার কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনে ধরেন বাংলাদেশ যতটুকু লেভারেজ পাবে, চায়না তার চাইতে বেশি পাবে, কেননা তাদের শক্তি বেশি। আমেরিকা আরও বেশি পাবে, কেননা তাদের শক্তি আরও বেশি। সো এই হচ্ছে ডিপ্লোমেসি, এবং ডিপ্লোমেসি দিয়ে আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারবেন। যেমন ডোনাল্ড ট্রাম্প 2018 সালে এই যে একটা হ্যান্ডশেকের সাথে গোল্ডেন হ্যান্ডশেক, এখানে 2018 সালে তারা সিঙ্গাপুরে মিলিত হয়েছিল, এবং সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট সে হ্যান্ডশেক করতেছে হচ্ছে আপনার এই কিম জং উনের সাথে। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা সিঙ্গাপুরে এই ঘটনা ঘটেছিল 2018 সালে। সো ডিপ্লোমেসি হচ্ছে এরকম যে অসম্ভব ঘটনা আপনি ঘটাতে পারেন। ডিপ্লোমেসির মেইন কনসেপ্ট এসেছে, যেটা আধুনিক কনসেপ্ট, সেটা হচ্ছে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। আপনারা বিভিন্ন জায়গায় এই চুক্তিটা পড়বেন, ওয়েস্টফেলিয়া। এবং আধুনিক রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে, সার্বভৌমত্বর শব্দটা পৃথিবীতে ইন্ট্রোডিউস হয়েছে এক প্রকারের, সেইটাই হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। এইটা বুঝতে হলে আপনাদের, এবং এটা প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সালটাও খুব ইম্পর্টেন্ট। 1648 সালে, 1618 সাল থেকে শুরু করে যে 30 বছর, মাঝখানে একটু গ্যাপ দিয়ে আরও 8 বছর ইংল্যান্ডে যে যুদ্ধ চলতেছিল, এই যুদ্ধ মোটা দাগে দুইটা যে কারণে যুদ্ধ চলতেছিল। এক হচ্ছে খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ চলতেছিল। আপনারা জানেন খ্রিস্টানরা দুইটা ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক কারা? যারা অ্যাকচুয়ালি হচ্ছে পোপকে মানে, এবং তারা চার্চকে মনে করে হচ্ছে মেইন। এক সময় ইংল্যান্ডে, আমরা ইংলিশ লিটারেচার পড়তে গেলে এই জিনিসটা বিভিন্ন দেখব, এর প্রভাবটা দেখবেন যে আপনার এক সময় টোটাল ইউরোপে এই রোমানরা মূলত হচ্ছে এই ক্যাথলিক টাইপের আর কি, বা ক্যাথলিক আর কি। এক সময় ইংল্যান্ডে দুই ধরনের মানুষের পাওয়ার ছিল সবচেয়ে বেশি। এক হচ্ছে যারা রাজা ছিল ইংল্যান্ডের, আর হচ্ছে যারা গির্জার বা চার্চের লোক ছিল, মানে ধর্মীয় গুরু যারা, এদের পাওয়ার খুব বেশি ছিল। কিছুদিন পরে দেখা যায়, এবং এরা তো গডের ডেপুটি বলতো, যারা হচ্ছে আপনার রাজারা ছিল তারা বলতো তারা গডের ডেপুটি। তো এক সময় যে দেখা যায় যে পোপ বা হচ্ছে যারা চার্চ বা খ্রিস্টানদের যেটা মন্দির বলেন, এই চার্চের যারা নিয়ন্ত্রণে আছে, তারা ধর্মকে তাদের ব্যক্তিগত কারণে ব্যবহার করতেছে এক, এবং নিজেদের স্বার্থে তারা বাইবেলকে চেঞ্জ করে ফেলতেছে। তখন মার্টিন লুথার সহ আরও বেশ কিছু মানুষের জন্ম হয়, যারা এই চার্চের এগেনস্টে কথাবার্তা বলে। তারা বলে প্রভুর সাথে বা সৃষ্টিকর্তার সাথে মানুষের যোগাযোগ হবে ডাইরেক্ট, মাঝখানে চার্চের প্রয়োজন নাই। এবং তারা অরিজিনাল বাইবেলের দিকে মনোযোগ দেয়, যে বাইবেলকে যে ব্যক্তিগত কারণে চেঞ্জ করে ফেলা হচ্ছে এইটা না। তাদেরকে বলা হচ্ছে প্রোটেস্টাইন। এবং এই প্রোটেস্টাইন এবং ক্যাথলিকদের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ হয়, এবং যারা সাম্রাজ্যবাদ পেছনে ছিল তাদের সাথেও একটা বড় যুদ্ধ হয়। এই সমস্ত যুদ্ধের সমাধান হয়ে হচ্ছে এই পিস অফ ওয়েস্টফেলিয়ার মাধ্যমে। এবং এইটা একটা বড় চুক্তি, এবং এইটা একটা ডিপ্লোম্যাটিক ফসল, এবং এইটার থেকেই হচ্ছে আধুনিক রাষ্ট্রের গোড়াপত্তন হয়। এই চুক্তির থেকেই আসে যে অমুক অঞ্চল নিয়ে একটা রাষ্ট্র হবে, তাদের একটা সার্বভৌমত্ব থাকবে, তাদের সরকার থাকবে। এবং আরও ঐতিহাসিকভাবে আমরা ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, আমাদের ভারতবর্ষের আমরা চাণক্যের কথা বলতে পারি, এবং হচ্ছে আপনার চাইনিজ যে সভ্যতা আছে, এদের বিভিন্ন বিষয় থেকে ঐতিহাসিকভাবে অ্যাকচুয়ালি কূটনৈতিক ব্যাপার স্যাপার আসছে। এবং আধুনিক দিক দিয়ে আমরা বলতে পারি 1972 সালের পিংপং ডিপ্লোমেসি, এবং এটা আজকে বড় আলোচনায় নাই, কিন্তু বারবার এই আলোচনাটা আসবে, যেইখানে আমেরিকা এবং
চায়নার মধ্যে সম্পর্ক শিথিল হয়েছিল। এই ব্যাপারটা আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করি। 1949 সালে চায়নায় যে সরকার ছিল, সেই সরকারের তখন চায়নার নাম ছিল রিপাবলিক অফ চায়না, এবং গতদিন আমরা বলেছি রিপাবলিক হচ্ছে পুরাপুরি গণতন্ত্র, আর পিপুলস রিপাবলিক হচ্ছে গণতন্ত্রের সাথে সমাজতান্ত্রিক মতাদর্শ, যেটাকে আমরা পিপুলস রিপাবলিক বলি। চায়নার নাম ছিল রিপাবলিক অফ চায়না। চিয়াং কাইশেক ছিলেন হচ্ছে তখনকার চায়নার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আপনার চিয়াং কাইশেক। তখন মাও সেতুংয়ের নেতৃত্বে একটা কমিউনিস্ট বিপ্লব হয়, রেড আর্মিদের সাথে এই চিয়াং কাইশেকের যুদ্ধ হয়, এবং চিয়াং কাইশেক পরাজিত হয় এবং সে তার দলবল নিয়ে তাইওয়ানে শিফট হয়ে যায়। তখন তাইওয়ানের নাম হয় হচ্ছে রিপাবলিক অফ চায়না, আর মাও সেতুং মেইন যে ল্যান্ড চায়না, এই চায়নার নাম দিয়ে দেয় হচ্ছে দ্য পিপুলস রিপাবলিক অফ চায়না, যেটাকে আমরা কমিউনিস্ট চায়না বলি বা মাও সেতুংয়ের চায়না আর কি। তো যেটা এখনও স্টিল আছে, এবং তাইওয়ান হয়ে যায় হচ্ছে রিপাবলিক অফ চায়না। এই টাইমে জাতিসংঘের যে গঠিত হওয়ার পরে যে জাতিসংঘের যে সদস্য, সেই সদস্য কিন্তু ছিল রিপাবলিক অফ চায়না, এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের সদস্য এবং ভেটো পাওয়ার, এইটা ছিল রিপাবলিক অফ চায়নার, পিপুলস রিপাবলিক অফ চায়নার না। তার মানে 1949 সালের পরে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল এবং জাতিসংঘের ভেটো পাওয়ার ছিল তাইওয়ানের, চায়নার না। এবং 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই যে দীর্ঘ প্রায় 20 বছর, এই 20 বছর মেইন যে চায়না, এই চায়নার সাথে আমেরিকার কোনো কূটনৈতিক সম্পর্ক ছিলই না, না ছিল কূটনৈতিক, না ছিল বাণিজ্যিক। তাহলে চায়না একটা বিশাল বড় দেশ এবং এর জনগণ হচ্ছে শত শত কোটি। তাহলে এত বড় একটা মার্কেটকে আলাদা করে রাখা, এটা আমেরিকার অর্থনীতির জন্য এবং বিশ্ব টোটাল আমেরিকার জন্য এটা একটা বড় সড় নেগেটিভ ড্রব্যাক আর কি। তখন রিচার্ড নিক্সন এবং হেনরি কিসিঞ্জারের জুটি, রিচার্ড নিক্সন ছিলেন প্রেসিডেন্ট আর হেনরি কিসিঞ্জার ছিলেন তার স্টেট সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী বলতে পারেন। এই দুইজন মিলিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় বলা যায় তারা মেইন চায়নার সাথে সম্পর্ক স্থাপন করে, এবং এইখানে পিং পং ডিপ্লোমেসি হচ্ছে, পিং পং মানে হচ্ছে টেবিল টেনিস খেলা আর কি। আমেরিকার টেবিল টেনিস টিম তখন অবস্থান করতেছিল হচ্ছে জাপানে, তাদের একটা টুর্নামেন্ট ছিল জাপানে ছিল, জাপান থেকে তারা চায়না ল্যান্ড করে টেবিল টেনিস খেলার জন্য। এবং এই যে প্রায় 20 বছর পর এই টেবিল টেনিস যে টিম মেইন চায়নাতে ল্যান্ড করে, আর মেইন চায়নাতে ল্যান্ড করে মানে কি 20 বছর পর কোনো আমেরিকান চায়নার মাটিতে পা দিচ্ছে। সো এই যে পিং পং খেলার মাধ্যমে দুই দেশের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ হয়, এই জন্য এটাকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি। এই ঘটনা ঘটে 1972 সালের শুরুতে এবং 1971 সালের শেষে। সো এইটা একটা ডিপ্লোমেসির একটা বড় উদাহরণ। আপনারা এটা রিডিং পড়লেই বুঝবেন। আজকের লেকচারের মেইন জিনিসই রিডিং, লেখাটা খুবই ভালো, রিডিং পড়লেই আপনারা বুঝে যাবেন। কূটনৈতিক নিয়ে লিখতে গেলে কিছু কূটনৈতিক টার্ম সম্পর্কে আমাদের জানা লাগবে, এবং রিটেনে যখন আপনারা পরীক্ষা দিবেন তখন এই শব্দগুলা ডাইরেক্ট ইংরেজিতে লিখবেন। আর প্রিলিমিনারি বা অন্যান্য যারা বিসিএস সম্পর্কে ধারণা নিচ্ছেন তাদের জন্য এই টাইপের শব্দগুলা খুবই ইম্পর্টেন্ট বিশ্ব বোঝার জন্য। ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল মানে কি মূলধন, আর ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হচ্ছে আপনার একটা দেশের সাথে যে আলাপ আলোচনা, যে ডিপ্লোমেসি বিল্ড আপ হবে, এইটাই আপনার কি ক্যাপিটাল আছে। যেমন আমেরিকা যদি বাংলাদেশের সাথে আলাপ আলোচনায় বসে, তাহলে আমেরিকার একটা বড় ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হচ্ছে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসে, এবং আমেরিকা বাংলাদেশ থেকে প্রচুর পোশাক কিনে, এবং আমেরিকা বাঙালিদেরকে ওইখানে পড়ালেখা করতে দেয় এবং চাকরি করতে দেয়। সো এই সমস্ত বিষয় কিন্তু আমেরিকার একটা ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল, মূলধন আর কি। সো আবার বাংলাদেশ যদি ধরেন আপনার ইউরোপের সাথে কথা বলতে চায়, তাহলে বিভিন্ন রাষ্ট্রের সাথে, তখন একটা জিনিস বাংলাদেশ হাইলাইট করতে পারে যে ইউরোপের মেইন কাপড় চোপড় বাংলাদেশ থেকে আসে। সো বাংলাদেশ যে কোনো মুহূর্তে, বা এটা একটা পাওয়ার, বাংলাদেশ বলতে পারে আমরা এটা দেওয়া বন্ধ করে দিব, তাহলে তাদের ইনস্ট্যান্ট অনেক
হ্যাসেলের মধ্যে তারা পড়বে নতুন মার্কেট খুঁজে বের করার জন্য। এটাও একটা বাংলাদেশের জন্য পাওয়ার। সো এই যে যে অদৃশ্য শক্তি বা দৃশ্যমান শক্তির বলে কূটনৈতিক আলাপ আলোচনা দুইটা রাষ্ট্রের মধ্যে হবে, সেইখানে আপনি অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করবেন, ওইটার নামই হচ্ছে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল। সো লেখার সময় বিভিন্নভাবে করতে হবে, আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বাড়াতে হবে। এই যে একটা শব্দ আপনি উচ্চারণ করলেন যে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বাড়াতে হবে, কথায় কথায় আপনি ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল বললেন। সে ফর এক্সাম্পল 2017 সালে বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আসে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ খুবই মানবতার একটা কাজ করলো, খুব মানবিক কাজ করলো, এই বিষয়ে বাংলাদেশের একটা সুনাম হয়। এতে করে বাংলাদেশ যখন কোনো কনফারেন্সে গিয়েছে কোনো দেশের সাথে, তখন ওই দেশ, অনেকগুলা দেশ বাংলাদেশের এইরকম একটা কাজ করছে বাংলাদেশ, এইটাকে যদি সঠিকভাবে মার্কেটিং করা যেত বা করা যায়, তাহলে বাংলাদেশ কিন্তু ওই দেশের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে পারবে, একটা বাণিজ্যিক একটা রাস্তা খুলতে পারবে। তার মানে এই জিনিসটাকে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হিসেবে ব্যবহার করা হতে পারে, এটা একটা বড় বিষয়। আবার নরওয়ে, আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে অসলো চুক্তি হয়েছিল তার মধ্যস্থতা করেছিল নরওয়ে। তো নরওয়ে যেহেতু এই যে একটা ধরেন একটা শান্তি স্থাপনের মধ্যস্থতা করেছিল, এইখানে কিন্তু নরওয়ে এই ব্যাপারটাকে তাদের শক্তি হিসেবে বিশ্বের দরবারে দেখায় যে আমরা শান্তি স্থাপনে কাজ করি, আমরা কোনো অশান্তি করি না। সো এই জিনিসটাই হচ্ছে তাদের ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল। তার মানে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল হচ্ছে কোনো দৃশ্য বা অদৃশ্যমান শক্তি, যে শক্তি ব্যবহার করে বা যে ক্যাপিটাল মূলধন ব্যবহার করে ডিপ্লোম্যাটিক আলাপ আলোচনার টেবিলে আপনি নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক ক্যাপিটাল। এরপরে আমরা কথা বলতে পারি হচ্ছে ডিপ্লোম্যাটিক লেভারেজ নিয়ে। ডিপ্লোম্যাটিক লেভারেজটা কি? এটা হচ্ছে কূটনৈতিক প্রভাব। ধরেন আপনার কিছু শক্তি বা আপনার কিছু কাজ যা আপনি আলাপ আলোচনায় বিশ্ব দরবারে আপনি প্রভাব ফেলান। যেমন যুক্তরাষ্ট্রের একটা বড় প্রভাব হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয়, তাহলে সেই দেশের অর্থনীতি ধীরে ধীরে ডাউন হয়ে যায়, তার অর্থনীতি একবারে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে যুক্তরাষ্ট্রের একটা বড় ব্যাপার হচ্ছে কি, এটা হচ্ছে কূটনৈতিক প্রভাব। সে নিষেধাজ্ঞা শক্তিকে সে ডিপ্লোম্যাটিক লেভারেজ হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করে। ধরেন দুইটা দেশের মধ্যে কোনো নেগোসিয়েশন হবে, ধরেন বাংলাদেশের সাথেই আমেরিকার একটা নেগোসিয়েশন হচ্ছে, যেখানে আমেরিকা বাংলাদেশের সাথে বাংলাদেশের কাছে ধরেন 5টা বোয়িংয়ের বিমান বিক্রি করতে চায়, 5টা, যুক্তরাষ্ট্র। তো এইটা একটা কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে এই বেচা কেনাটা। তখন বাংলাদেশ বলল যে আমাদের বোয়িং লাগবে না, আমাদের বোয়িং নাই, আমাদের এই বোয়িংয়ের দরকার নাই, এবং আমাদের কাছে যে বিমান আছে তাতেই পারফেক্ট ফ্লাইট হচ্ছে না, আমরা লসে আসছি। তো যুক্তরাষ্ট্র তখন এটা বলতে পারে যে জোরপূর্বক আর কি বলতে পারে যে আপনি বিমানটা কিনেন, আদারওয়াইজ কিন্তু বিভিন্ন কারণ দেখায় আপনার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে। তখন কিন্তু ছোট কান্ট্রিগুলা এই বিমান কষ্ট হলেও সেই বিমান কিনতে বাধ্য হবে। এইটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক লেভারেজ, এক প্রকারের চাপ প্রয়োগ করা, বা এর আর এক নাম একটু পরেই পড়বেন। একটা বিষয় আপনারা জানেন, তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য। নতুন কোনো সদস্য যদি ন্যাটোতে যোগ দিতে হয়, নতুন কোনো সদস্য, তাহলে এক্সিস্টিং যে সদস্য আছে সবার হা ভোট লাগবে। ধরেন এই রাষ্ট্রটা, এই কলমটা একটা রাষ্ট্র, এর ন্যাটোতে যোগ দিতে চায়। এ যখন ন্যাটোতে যোগ দিতে যাবে, তখন ন্যাটোর আর যারা মেম্বার আছে সবাই বলতে হবে ইয়েস, ওকে নাও। এখন আপনারা জানেন কিছুদিন আগে যে সুইডেন ন্যাটোতে যোগ দিয়েছে, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার যে তৎপরতা চালাচ্ছিল, ওই টাইমে কিন্তু সুইডেন এবং ফিনল্যান্ড যখন যোগ দেওয়ার চেষ্টা করতেছে, তখনই তুরস্ক শুরু থেকেই না বলছে যে না, আমরা মানি না। এখন এই মানিনাটা না হাঁ হয়ে যাবে, কেননা এইটা একটা তুরস্কের পাওয়ার, সে ন্যাটোর সদস্য, সে না করে দিতে পারে, আর না করে দিলেই নতুন সদস্য নেওয়া পসিবল না। কেননা এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুরস্ক তখন আমেরিকার কাছ থেকে কিছু সফিস্টিকেটেড অস্ত্র কিনবে, কিন্তু আমেরিকা ওই অস্ত্র তার কাছে বিক্রি করতেছে না। সো সফিস্টিকেটেড কিছু অস্ত্র সে বলল যে তাহলে এই যে প্রভাবটাকে কাজে লাগিয়ে সে কিন্তু তার স্বার্থ হাসিল করেছে। কূটনৈতিক কৌশল বা ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ইয়ে করতে পারি কূটনৈতিক কৌশল। আপনারা জানেন ওয়ান চায়না পলিসি নামে চায়নার একটা পলিসি আছে,
যে ঐতিহাসিকভাবে যে জায়গাগুলো চায়নার ছিল ওই জায়গাগুলো চায়নার, যেমন তাইওয়ান চায়নার, আবার আপনার হংকং বলেন, ম্যাকাও বলেন, এইগুলা সবই চায়না, সব মিলায় একটা চায়না, ওয়ান চায়না। এটা হচ্ছে ওয়ান চায়না পলিসি। কোনো একটা দেশ যখন বাধ্য হয়ে চায়নার কাছে যায় একটা রিলেশন বিল্ড আপ করার জন্য, তখন ওই রাষ্ট্রকে দিয়ে চায়না ওয়ান চায়না পলিসিতে সাইন করে রাখে। যেমন আমরা পিং পং ডিপ্লোমেসির কথা বলেছি, যে দীর্ঘ ২০ বছর পর আমেরিকা যখন মোটামুটি তার প্রয়োজনে চায়নার সাথে সম্পর্ক শিথিল করতে গিয়েছে, যে আসেন আমরা আবার কূটনৈতিক সম্পর্ক শুরু করি, তখন কিন্তু ১৯৭২ সালে চায়না আমেরিকার কাছ থেকে ওয়ান চায়না পলিসির স্বীকৃতি নেয়। তার মানে আমেরিকা কিন্তু এখন যতই তাইওয়ানের সাপোর্ট দিক, সে আবার কিন্তু ওয়ান চায়না পলিসি এগ্রিমেন্টেও সাইন করেছে। তার মানে এইটা হচ্ছে চায়নার একটা কৌশল, যে কৌশলে মূলত একটা দেশ যখন তার কাছে আসে বিভিন্ন ব্যাপারের জন্য, এবং তাতে যদি দেখে যে ওইটাকে এখন ওয়ান চায়না পলিসিতে সাইন করায় নেওয়া যাবে, তখন ওই কৌশলে সে আসলে সাইন করে নেয়। এটার নামই হচ্ছে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং বা ডিপ্লোম্যাটিক কৌশল। ডিপ্লোম্যাটিক বার্গেনিং আপনারা বুঝেন, আলাপ আলোচনা করা। এই আলাপ আলোচনা করা হচ্ছে, ধরেন একটা ডিপ্লোম্যাটিক বার্গেনিং হচ্ছে আপনার ইরান, আপনারা জানেন ইরান হচ্ছে তার পারমাণবিক গবেষণা চালাচ্ছে দীর্ঘদিন যাবৎ। ইরান পারমাণবিক গবেষণা চালাচ্ছে। এরা বেশ কিছুদিন আগে, ধরেন ২০১০-১২ সাল থেকেই তারা বিভিন্ন সময় এই কথাটা বলে যে আমরা পারমাণবিক গবেষণার পরিমাণ বাড়িয়ে দিচ্ছি, খুব শীঘ্রই আমরা পারমাণবিক পরীক্ষা চালাবো। এই কথা বলে মূলত তারা বিশ্ব দরবারে তাদের যে দর কষাকষির ব্যাপার, পশ্চিমাদের সাথে বিশেষ করে দর কষাকষির জায়গাটা বাড়ায় নেয়। যেমন ২০১৫ সালে তারা এই দর কষাকষির মাধ্যমে ৬টা বড় রাষ্ট্র যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে, যে এগ্রিমেন্ট করে হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে, যেখানে তারা তাদের পারমাণবিক যে গবেষণা, সেই গবেষণাটাকে সারা কম করবে, এই ব্যাপারে তারা বলে আর কি, ইরান বলে। এতে করে কি হয়, এতে করে যে ঘটনাটা ঘটে, ইরান বিভিন্ন সময় তার এই পারমাণবিক গবেষণার কথা বলে সে বিভিন্ন সময় তার ডিপ্লোম্যাটিক দর কষাকষি করে সে তার স্বার্থ হাসিল করেছে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার আর কি। ইভেন যুক্তরাজ্য, আপনারা জানেন তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। এই ব্রিটেনের এক্সিট হয়ে যাওয়াকে আমরা বলি ব্রেক্সিট, যেটা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অফিসিয়ালি কার্যকর হয়। বাট ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি এই ব্যাপারটা কার্যকর হওয়ার আগ পর্যন্ত এই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে। এর মডেলটা কি হবে, তাহলে এদের যে অভিবাসন নীতি এবং যোগাযোগ ব্যবস্থা ইউরোপের সাথে কেমন হবে, কারেন্সি এক্সচেঞ্জ কেমন হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইউরোপে একটা দর কষাকষি চলতেছিল ব্রিটেনের সাথে। এইটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক দর কষাকষি। দর কষাকষিতে ধরেন আপনি একটা প্রপোজাল দিবেন, অন্য রাষ্ট্র আরেকটা প্রপোজাল দিবে, আপনি আরেকটা দিবেন, আরেকটা প্রপোজাল দিবেন, মূলত দাম দর করার মতন। আপনারা যখন কাপড় দামাদামি করেন, এইরকম একটা ব্যাপারকেই বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক বার্গেইনিং আর কি। সো আপনি বিভিন্ন সময় লিখবেন যে আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটিক বার্গেইনিং করে আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারি। কূটনৈতিক প্রেশার বা ডিপ্লোম্যাটিক স্ট্রেস বলতে পারেন, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সময় একটা দেশের উপর চাপ প্রয়োগ করা। যেমন ২০১৪ সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নিল, তখন যুক্তরাষ্ট্র পশ্চিমারা তার উপর নিষেধাজ্ঞা দিছে। নিষেধাজ্ঞা কেন? একটা ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগ করলো। আবার ২০২২ সালে যখন তারা ইউক্রেনে ইনভেড করেছে, তখনও আবার পশ্চিমারা তাদের উপরে কি করেছে, তাদের উপরে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে, ২০০০+ নিষেধাজ্ঞা দিয়েছে। কেন? মূলত হচ্ছে তাদেরকে উপর ডিপ্লোম্যাটিক চাপ, বিভিন্ন যেন তাদের অর্থনৈতিক নষ্ট হয়ে যায়, আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে সে আইসোলেটেড হয়ে যায়, এরকম বিষয় আর কি। ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট হচ্ছে যখন আপনি অন্যান্য দেশের সাথে আপনি আলাপ আলোচনার সাথে যুক্ত হবেন, এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট। যেমন আমরা পিং পং ডিপ্লোমেসির কথা বলেছি, দুইটা পক্ষ আমেরিকা এবং চায়না আলাপ আলোচনায় এসেছে, এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট। ২০২০ সালের অ্যাব্রাহাম অ্যাকর্ড হয়েছে। অ্যাব্রাহাম অ্যাকর্ড হচ্ছে
মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, এই দেশগুলো হচ্ছে আপনার ইসরায়েলের সাথে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে তারা রিলেশন বিল্ড আপ করেছে। এটাকে আব্রাহাম অ্যাকর্ড বলা হয়। তাহলে এখানে তারা কূটনৈতিক সম্পৃক্ততা সৃষ্টি করেছে। বাট আমাদের সাথে কিন্তু, বাংলাদেশের সাথে কিন্তু ইসরায়েলের কোনো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট নাই। আমরা তাদের সাথে আলাপ আলোচনায় বসে কোনো সম্পর্ক স্থাপন করি নাই। আবার পিংপং ডিপ্লোমেসি করে আমেরিকা এবং চায়না তাদের মধ্যকার যে যোগাযোগ আবার স্থাপন করেছে, এইটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট। এটা শুধু রাষ্ট্র রাষ্ট্রতে হয় তা না, অর্গানাইজেশনও হতে পারে। জলবায়ু নিয়েও আমরা প্যারিস অ্যাগ্রিমেন্ট 2015 সালে রাষ্ট্রগুলা প্যারিস এগ্রিমেন্ট হয়েছে। ডিপ্লোম্যাটিক আইসোলেশন হচ্ছে কোনো একটা দেশকে একবারে একঘেয়ে করে দেওয়া, তার সাথে কোনো যোগাযোগ নাই। বিশ্বের ধরেন কয়েকটা রাষ্ট্র যদি কোনো একটা রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপন বন্ধ করে দেয়, এটাকেই বলা হচ্ছে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টের ঠিক উল্টো হচ্ছে ডিপ্লোম্যাটিক আইসোলেশন। যেমন উত্তর কোরিয়া যখনই তারা তাদের পারমাণবিক গবেষণা চালিয়েছে, তখন পশ্চিমারা তাদের সাথে কোনো কূটনৈতিক যোগাযোগ রাখে নাই। সো উত্তর কোরিয়া এখন ডিপ্লোম্যাটিক্যালি একটা আইসোলেটেড কান্ট্রি। আমরা আরও এরকম উদাহরণ দিতে পারি কিউবা। কিউবা যখন 1960-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে রিলেশন বিল্ড আপ করে এবং কিউবান মিসাইল সংকটের কথা আপনারা জানেন, 1962 সালে তারা পুরা সোভিয়েতের দিকে চলে যায় এবং এইখানে হচ্ছে ফিদেল কাস্ত্রো যখন এখানে একটা কমিউনিস্ট বিপ্লব হয়, তখন আমেরিকা কিউবার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক আইসোলেশন, যোগাযোগ ছিন্ন করে ফেলা। এটাই ডিপ্লোম্যাটিক আইসোলেশন। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি একটা বড় শব্দ, এটা আমাদের একটু জানা থাকা প্রয়োজন। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি হচ্ছে জেনেভা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 সালে। এইখানে বলা হয়েছে, ধরেন বাংলাদেশে অনেকগুলো এম্বাসি আছে, ধরেন বাংলাদেশে আমেরিকান এম্বাসি আছে। এইখানের যারা অফিসিয়ালরা আছেন, এই সমস্ত অফিসিয়ালকে আপনি বাংলাদেশের আইন দিয়ে বিচার করতে পারবেন না, তাদেরকে ধরতে ছুঁইতে আপনি পারবেন না। ওই যে আমেরিকান এম্বাসি গুলশানে যেটা আছে, ওই আমেরিকান এম্বাসিটা এক টুকরো আমেরিকা, ওর মধ্যে আমেরিকান আইন চলে, ওর মধ্যে বাংলাদেশের আইন চলে না। সো বাংলাদেশের একটা খুনি আসামি, সে যদি আমেরিকান এম্বাসির মধ্যে ঢুকে যায় এবং আমেরিকার এম্বাসির লোকজন যদি বলে যে আপনি ওইখান থেকে বের হবে না, সে এখান থেকে বের হবে না, তখন সে বের হবে। যতদিন না বের হবে ততদিন পর্যন্ত কোনো পুলিশ ভেতরে ঢুকে তারে অ্যারেস্ট করতে পারবে না, জনম জনম ওইখানে থাকতে পারবে। এরকম ঘটনা ওয়ার্ল্ডে আসছে। যেমন বোধহয় নরওয়ের একজন কোনো ব্রিটেনের কোনো বোধহয় একজন অ্যাক্টিভিস্ট, ছোট্ট একটা দেশ সেটা আমি ভুলে গেছি, তাদের এম্বাসির মধ্যে, খুবই ছোট্ট একটা দেশের এম্বাসির মধ্যে দীর্ঘদিন ছিল। দীর্ঘদিন বলতে সে ধরেন প্রায় বুড়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা পর্যন্ত সে ওর মধ্যে ছিল। এইগুলাই হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এবং আপনি তাদেরকে সার্চ করতে পারবেন না। আপনি রাস্তাঘাটে বের হলো, ধরেন আপনাদেরকে আমি এরকম একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। ধরেন এইটা একটা আমেরিকান এম্বাসির গাড়ি, ধরেন এর মধ্যে আমেরিকান অ্যাম্বাসিডর আছে এবং সে ঢাকার রাস্তায় চলাচল করতেছে, আমেরিকান অ্যাম্বাসিডরের গাড়ি। এই গাড়ির মধ্যে একজন ইংল্যান্ডের লোক উঠছে, ইংল্যান্ডের লোক উঠছে এবং আমেরিকান অ্যাম্বাসিডর তাকে খুন করে ফেলছে। তাহলে এই টোটাল ঘটনাটা ঘটছে বাংলাদেশে। কিন্তু এই জিনিসটাকে আপনি বাংলাদেশের আইন দিয়ে বিচার করতে পারবেন না, কেননা এই যে গাড়ির ভেতরে যে ঘটনা ঘটছে, এই গাড়িটা এক টুকরো আমেরিকা। তার মানে এইখানের যে আইন চলবে, যা চলবে তা আমেরিকান আইন, আমেরিকা এটা করবে। এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এবং এই ইমিউনিটি দেয় হচ্ছে ভিয়েনা কনভেনশন, টু বি এক্স্যাক্ট হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন। এইটাই হচ্ছে আপনার এই ইমিউনিটিটা দেয়। তো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি একটা স্বাধীনতার বিষয়। এর একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে 1993 সালে যখন আমেরিকা আপনার ইরাকে আক্রমণ করে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে, তখন আমেরিকাতে যে ইরাকের এম্বাসি ছিল, ধরেন ওয়াশিংটনে ইরাকের যে এম্বাসি আছে, সেইখানে যে অফিসিয়ালরা ছিল, সেই অফিসিয়ালরা তো ইরাকি লোকজন, তাদেরকে কিন্তু আমেরিকা কোনো কিছু বলে নাই, তাদেরকে গ্রেপ্তারও করে নাই। কিন্তু এর ভায়োলেশনেরও কিছু ঘটনা ঘটে।
যেমন 1979 সালে যখন আপনার আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে ইরানে ইসলামিক বিপ্লব হয়, এই ইসলামিক বিপ্লবের সময় কিন্তু যারা হচ্ছে এই আয়াতুল্লাহ খামিনির যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, তারা তেহরানে যে আমেরিকান এম্বাসির অফিস ছিল সেইখানে তারা আক্রমণ করে, এবং সেই আক্রমণে করে এই দূতাবাসে যে আমেরিকানগুলা ছিল এরকম 50 জনকে তারা অপহরণ করে এবং তাদেরকে 444 দিন আটকায় রাখে। যদিও ভিয়েনা কনভেনশনের একটা পার্টি ইরান, সো ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই কাজটা ছিল মোটামুটি টোটালি আন্তর্জাতিকভাবে অবৈধ। সো বিশ্ববাজারে আসলে বৈধ অবৈধর হিসাব নিকাশ মিলানো খুবই কঠিন। আমরা কিছু কূটনৈতিক ধারণা নিব, কিছু কূটনৈতিক শিখব, বিভিন্ন ধরনের কূটনীতি, এগুলা অনেক মজার জিনিস, শিখতেও ভালো লাগে, এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যেটা বলবো হচ্ছে গ্যাস্ট্রোনমিক ডিপ্লোমেসি। গ্যাস্ট্রোনমিক ডিপ্লোমেসি হচ্ছে রান্নাঘরের কূটনীতি, খাবার দাবার দিয়ে হচ্ছে মন জয় করা। এইটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শি জিনপিং 2015 সালে আমেরিকায় সফরে গিয়েছিল। তখন আমেরিকায় গিয়ে তিনি আমেরিকান হাই অফিসিয়ালদের এবং যারা আমেরিকান মানে সরকারে আছে তাদেরকে প্রচুর চাইনিজ খাবার দাবার, বিভিন্ন ঐতিহাসিক খাবার দাবার খাইয়েছে। খাবার খাইয়ে মন জয় করে তার সাথে আসলে ডিপ্লোম্যাটিক বা জাতীয় স্বার্থ হাসিল করা, এইটার নামই হচ্ছে মূলত রান্নাঘরের কূটনীতি বা গ্যাস্ট্রোনমিক ডিপ্লোমেসি। আরও উদাহরণ হচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী এবং 2019 সালে নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে যে কুরমা কূটনীতি হয়েছিল, তাদেরকে কুরমা খাইয়েছিল, এবং শুধু কুরমা না, আরও বিভিন্ন ধরনের ভারতীয় ঐতিহ্যবাহী খাবার খাইয়েছে, এবং এই খাবার খাইয়ে নিজেদের স্বার্থ হাসিল করার যে পদ্ধতি, এটার নামই হচ্ছে গ্যাস্ট্রোনমিক ডিপ্লোমেসি। তাহলে উদাহরণ দিয়ে দিবেন, উদাহরণ দিয়ে এই ব্যাপারগুলোকে আপনারা ব্যাখ্যা করবেন। সেলিব্রিটি ডিপ্লোমেসি হচ্ছে, আমি যদি একটা কথা বলি সেটা মিডিয়াতে যতটা প্রভাব ফেলবে, ধরেন এইখানে আমাদের জায়েদ খান একটা কথা বললে আরও বেশি প্রভাব ফেলবে, কেননা জায়েদ খানকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চিনে, আমার আপনাকে ম্যাক্সিমাম মানুষ চিনে না। এটাই হচ্ছে সেলিব্রিটি কূটনীতি আর কি। সেলিব্রিটিদেরকে ব্যবহার করে একটা কূটনৈতিক স্বার্থ হাসিল করা, এটা দেশের সাথে দেশের হতে পারে, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের হতে পারে, এইটাকেই বলা হচ্ছে সেলিব্রিটি ডিপ্লোমেসি। যেমন আমরা উদাহরণ দিতে পারি জন লিজেন্ড, তিনি আমেরিকার একজন গায়ক এবং অভিনেতাও বটে। তিনি 2017 সালে মায়ানমারে সফর করেন, এবং এই মায়ানমার সফরে তিনি আসছেন, তার ফ্যান ফলোয়াররা এটা জানছে জন লিজেন্ড মায়ানমারে গেছে। তিনি তার সোশ্যাল মিডিয়াতে মায়ানমারের রোহিঙ্গাদের অবস্থা শেয়ার করেছেন, এতে করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষিত হয়েছে, এবং এই যে জিনিসটা সমস্যা সমাধানের একটা রাস্তা ওপেন করেছে, এটাই হচ্ছে সেলিব্রিটি ডিপ্লোমেসি। বর্তমান UNHCR বা ইউনাইটেড নেশন হাই কমিশন অন রিফিউজি বা শরণার্থী বিষয়ক যে হাই কমিশন, এদের আপনার অ্যাঞ্জেলিনা জোলি কিন্তু এইটার বিশেষ দূত হিসেবে কাজ করেছে। অ্যাঞ্জেলিনা জোলি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সফর করেছে, সফর করে তিনি বিভিন্ন শরণার্থীদের কাছে গিয়েছেন। এখন আমি যদি একটা শরণার্থীর কাছে ভিজিটে যাই, সেইটা আন্তর্জাতিক মিডিয়াতে যত প্রভাব পড়বে, অ্যাঞ্জেলিনা জোলি গেলে কিন্তু আরও বেশি প্রভাব পড়বে। তার মানে সেলিব্রিটিদেরকে ব্যবহার করে কূটনৈতিক স্বার্থ হাসিল করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় হচ্ছে আপনার সেলিব্রিটি ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি মূলত এটা একটা চায়নার উদ্যোগ। চায়নার কাছে বিভিন্ন ইউনিক চা আছে, তারা হচ্ছে এই যে এটাও এক প্রকারের আপনি ওই যে রান্নাঘরের কূটনীতিই বলতে পারেন। চা খাইয়ে বা চা খাওয়ার নামে চার টেবিলে আলাপ আলোচনার মাধ্যমে, এই ধরেন দুইজন যদি আলাপে বসে তাহলে সমাধান হবে, কিন্তু আপনি নরেন্দ্র মোদী এবং শি জিনপিংকে তো একত্রে রোজ বসাতে পারবেন না, তাদের মুডও ভালো থাকবে না। আবার নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং আপনি ধরেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে এক টেবিলে বসানো তো সহজ না কিন্তু, এবং চা খেতে খেতে যদি মন ভালো থাকে তাহলে একটা বড় চুক্তি হয়ে যেতে পারে। সো এই ডিপ্লোমেসি হচ্ছে এক ধরনের কূটনৈতিক কৌশল, যেখানে চা পানকে কেন্দ্র করে একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া তৈরি হয়, সেইখানে কূটনৈতিক রিলেশন বিল্ড আপ হয়, তাদের মধ্যে চুক্তি হয়, বিভিন্ন কিছু হয়। এই যে 2015 সালের ঘটনাটাই, এই ছবিটা 2015-তে শি জিনপিং এবং নরেন্দ্র মোদী তারা চা খাচ্ছেন, যদিও চা হাতে নেই, চা এখানে আছে,
এই চা খেতে খেতে তাদের মধ্যে যে কূটনৈতিক আলাপ আলোচনা হয়েছে এবং যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এইগুলাই হচ্ছে চা ডিপ্লোমেসির একটা উদাহরণ আর কি। সো টি ডিপ্লোমেসিও এক প্রকারের খাওয়া দাওয়া নিয়ে ডিপ্লোমেসি আর কি। পর্যটন কূটনীতি হচ্ছে পর্যটনকে বা ট্যুরিজমকে ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা। আপনারা জানেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা অশান্তি আছে। উত্তর কোরিয়া হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শে চলে, যেখানে কিম জং উন নেতৃত্ব দিচ্ছে। দক্ষিণ কোরিয়া পুরোপুরি উল্টা, গণতান্ত্রিক এবং তারা ক্যাপিটালিস্ট এবং পশ্চিমাদের মূলত বর্ডার আয়ত্তে তারা আছে। এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু তেমন শত্রুতাই আছে, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। কিন্তু 2018 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মূলত পর্যটন তাদের বর্ডারে কুমগাং পাহাড় যেটা আছে, এই পাহাড়ে পর্যটন প্রকল্প চালু করার মাধ্যমে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়। তার মানে এইখানে পর্যটনকে প্রায়োরিটি দিয়ে তারা আলাপ আলোচনা করতেছে। এইটাই হচ্ছে পর্যটন কূটনীতি বা ট্যুরিজম কূটনীতি। একটু আগে আমরা আব্রাহাম অ্যাকর্ডের কথা বলেছি। 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এই দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এবং এই স্বীকৃতি দেওয়ার পেছনে সংযুক্ত আরব আমিরাতের একটা বড় স্বার্থ হচ্ছে আপনার এই ট্যুরিজম। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই পর্যটকদের একটা বড় যে আমি দুবাই ঘুরতে যাইতে চাই, দুবাই গিয়ে অনেকে গিয়ে ল্যাম্বরগিনিও কিনে ফেলতেছে, ফেক ল্যাম্বরগিনির ছবিও আমরা বর্তমান সময়ে দেখতেছি, বিভিন্ন ঘটনা ঘটতেছে। তো আব্রাহাম অ্যাকর্ডের একটা বড় বিষয় ছিল 2020 সালের, যে ইসরায়েলের লোকজন যেন আপনার সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে ঘুরতে আসে, তাদের মধ্যে ট্যুরিজম চালু হয়। তার মানে এই ট্যুরিজমকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে আব্রাহাম অ্যাকর্ডের মতন অ্যাকর্ড তৈরি হয়েছে। যদি এটা একটা ফ্যাক্টর, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। সো ট্যুরিজমকে ব্যবহার করে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে আপনার মূলত ট্যুরিজম ডিপ্লোমেসি। একাডেমিক ডিপ্লোমেসি হচ্ছে বড় বড় জ্ঞানীগুণী প্রফেসরদেরকে নিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। আমি আগেই বলেছি 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত চায়না এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে যখন দুই দেশের মধ্যে 1972 সালে সম্পর্ক স্থাপিত হয়, তখন প্রচুর চাইনিজ আমেরিকায় পড়তে গেছে। এবং আজকে আমেরিকার যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি সার্চ দেন, যে কোনো একটা ইউনিভার্সিটি, সেটা হার্ভার্ড হতে পারে, সেটা MIT হতে পারে, সেটা ধরেন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি হতে পারে, সেটা ধরেন আপনার মিশিগান স্টেট ইউনিভার্সিটি হতে পারে, ওয়াশিংটন স্টেট, যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি সার্চ দেন, সার্চ দিয়ে তাদের যে কোনো একটা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিগুলোর দিকে যান, যদি 20টা ফ্যাকাল্টি দেওয়া থাকে, বিলিভ ইট অর নট 5টার বেশি ওইখানে চাইনিজ আছে, এমনকি 10টাও থাকতে পারে চাইনিজ। তার মানে এই যে আমেরিকায় এত চাইনিজ স্কলার আছে, এই স্কলারদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কূটনৈতিক চুক্তি বা কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয় কিন্তু চায়না এবং আমেরিকার মধ্যে। এই জিনিসটার নামই হচ্ছে একাডেমিক ডিপ্লোমেসি, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা বা শিক্ষাবিদদেরকে ব্যবহার করে একটা সহযোগিতামূলক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় এবং দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে। এই জিনিসটার নামই হচ্ছে একাডেমিক ডিপ্লোমেসি। সো আপনি এই কথা বলতে পারেন যে ব্রেন ড্রেইনের একটা পজিটিভ দিক আপনারা বলতে পারেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত লোকজন আমেরিকাতে চলে গেছে পড়ালেখা করতে, এই সমস্ত স্কলারদেরকে ব্যবহার করে বা বিভিন্ন উন্নত দেশে চলে গেছে স্কলারদেরকে ব্যবহার করে ওই দেশের সাথে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারি, এবং এইটা আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং এইটা আমাদের বিশ্ব অ্যারিনাতে আমাদের অবস্থানকে আরও বেশি স্ট্যাবল করবে। এই যে একটা শব্দ আপনি উচ্চারণ করে ফেললেন, একাডেমিক ডিপ্লোমেসি, এটা আপনার লেখা ভালো হয়ে যাবে, আরও চমৎকার হবে আর কি। গ্রেট গেম ডিপ্লোমেসির মধ্যে আপনাকে আগে গ্রেট গেমটাকে জিনিস বুঝতে হবে। গ্রেট গেম হচ্ছে 19 শতকে বা 1800 সালের পর থেকে 1900 পর্যন্ত, এই যে এই 100 বছর দুইটা সাম্রাজ্য, একটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য আর একটা হচ্ছে রুশ সাম্রাজ্য, এই দুইটা সাম্রাজ্যই চাচ্ছিল হচ্ছে আপনার এই
ইয়েতে আপনার ইউরোপে এশিয়াতে এবং আফ্রিকাতে তাদের প্রভাব বিস্তার করতে, এশিয়াতে এবং আফ্রিকাতে এই যে নতুন করে যে তারা যে বিভিন্ন জায়গায় উপনিবেশ গড়বে, এই উপনিবেশ মধ্যে বা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়া। ধরেন ভারতবর্ষে কে আসবে? রুশ আসবে নাকি আপনার ব্রিটিশ আসবে? সো এই যে দুইটা বড় শক্তির যে প্রভাব, দুইটা সাম্রাজ্যের যে মধ্যকার উত্তেজনা, এইটাকেই বলা হয় হচ্ছে গ্রেট গেম। সো গ্রেট গেম হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে 1900 সালের ঘটনা। এই সময় কিন্তু আপনার বিভিন্ন চুক্তি হয় তাদের মধ্যে, অর্থনৈতিক বিনিময় হয় এবং বিভিন্ন কিছুর মাধ্য দিয়ে এই উত্তেজনার মিটিগেট করা হয়। আর বর্তমান সময়ে গ্রেট গেম ডিপ্লোমেসি বলতে বোঝাই হচ্ছে, আমরা যদি চায়নার দিকে দেখি আর যুক্তরাষ্ট্রের দিকে দেখি, চায়না কিন্তু এশিয়াতে এবং আফ্রিকাতে তার প্রভাব ব্যাপকভাবে বাড়ানোর চেষ্টা করতেছে। তারা বিআরআই প্রজেক্ট করতেছে এবং তারা তাদের বিআরআই তো একটা বড় উদ্যোগ, এবং এইখানে তারা মেরিটাইম সিল্ক রুট, তারা পোলার সিল্ক রুট এবং তারা ট্রেন লাইন এবং তারা স্থল সিল্ক রুট, এইগুলা কিন্তু স্থাপনের মাধ্যমে তাদের প্রভাব বিস্তার করতে যাচ্ছে। $multi-trillion প্রজেক্ট। এবং ঠিক এই জায়গাতেই আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দেখাচ্ছে হচ্ছে আপনার চায়না। এটা বর্তমান সময়ের দুইটা মেজর পাওয়ারের মধ্যকার একটা উত্তেজনা, এবং এইটা মিটিগেট করার জন্য তারা যে আলাপ আলোচনা চালাচ্ছে, এটা হচ্ছে গ্রেট গেম ডিপ্লোমেসি। তার মানে ঐতিহাসিক যে বড় বড় পাওয়ারের মধ্যে যেভাবে উত্তেজনা হয়েছিল এবং সম্পর্কে শিথিলতা আসছিল, বর্তমান সময়ে চায়না এবং আমেরিকার মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। এটাই হচ্ছে গ্রেট গেম ডিপ্লোমেসি। এবং গ্রেট গেম ডিপ্লোমেসি শুধু যে চায়না আমেরিকার মধ্যে তা না, আমেরিকার সাথে রাশিয়ারও হতে পারে, কেননা রাশিয়াও একটা গ্রেট পাওয়ার। আমেরিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের হতে পারে, কেননা টোটাল ইউরোপীয় ইউনিয়নের একটা গ্রেট পাওয়ার। সো এই বড় পাওয়ারের মধ্যে যখন রিলেশন বিল্ড হয়, তখনই হচ্ছে এটা গ্রেট গেম ডিপ্লোমেসি। আরেকটা যে 7 নম্বর যে ডিপ্লোমেসি নিয়ে আমরা আলোচনা করবো, এটা হচ্ছে ব্যাম্বো ডিপ্লোমেসি বা বাঁশ কূটনীতি। আপনারা যারা গ্রামে দেখেছেন বাঁশের যে মেইন বডিটা, এই বডিটা কিন্তু খুবই মসৃণ, একবার হাত দিয়ে দেখবেন পিছলা। আবার বাঁশের যে কুঞ্চিগুলো বের হয় বা বাঁশের যে ডাল, এই ডালগুলা কিন্তু যেমনে সামনে আপনি বাঁকাতে পারবেন। সো এটা হচ্ছে খুবই নমনীয়। আবার বাঁশের যদি শিকড় আপনি দেখেন, বাঁশের শিকড়, বাঁশ কিন্তু ঝাড় হয়, বাঁশ কিন্তু আলাদা আলাদা হয় না, ঝাড় হয়, এবং একটার সাথে একবারে চিপকে লেগে থাকে। এবং শিকড় যারা বাঁশের শিকড় দেখেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ কিভাবে একটা থাকে, একটার সাথে লেগে থাকে। এই বাঁশের সাথে তুলনা করে ধরেন আপনার দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হবে বাঁশের শিকড়ের মতন স্ট্রং, মানে একবারে লাগে থাকবে এরকম স্ট্রং, বাঁশের কাণ্ডের মতন মসৃণ এবং বাঁশের ডাল বা কুঞ্চির মতন নমনীয়। এই যে এই রকম সম্পর্ক স্থাপন করার নামই হচ্ছে ব্যাম্বো ডিপ্লোমেসি। এটা একটা ভিয়েতনামের মডেল আর কি। ভিয়েতনাম এই মডেল স্থাপন করে সে পশ্চিমাদের সাথেও সম্পর্ক রাখে, এবং সে পশ্চিমাদের যাদের রাইভাল রাশিয়া চায়নার সাথেও সে সম্পর্ক রাখে, এবং এখন ভিয়েতনাম হয়ে গেছে নতুন ম্যানুফ্যাকচারিং হাব। তারা এই মডেলটা ব্যবহার করে, ব্যাম্বো ডিপ্লোমেসি। শিকড়ের মতন স্ট্রং, বাহুর মতন নমনীয় এবং বাহুর মতন মসৃণ এবং কুঞ্চির মতন নমনীয়। ওকে, এই হচ্ছে ভিয়েতনামের মডেল ব্যাম্বো ডিপ্লোমেসি। এবং এই ব্যাম্বো ডিপ্লোমেসির সাথে তারা দুইজনদের সাথেই সম্পর্ক রাখে। এবং 2022 সালে ভিয়েতনাম চায়নাতেই পণ্য রপ্তানি করছে হচ্ছে $35 বিলিয়ন এবং আমেরিকাতে $110 বিলিয়ন। চিন্তা করেন, আমেরিকাতেই যে পরিমাণ রপ্তানি করেছে, যা বাংলাদেশের মোট রপ্তানির চাইতেও বেশি। ভিয়েতনামের মতন একটা রাষ্ট্র শুধুমাত্র তাদের পলিসিগত পরিবর্তন আনার জন্য, শুধুমাত্র পলিসি, এবং এইগুলো না খুব মিরাকেলভাবে কাজ করে। মানে আপনি যদি সঠিক পলিসি এবং ওইটা বাস্তবায়নের জন্য সঠিকভাবে কাজ করেন, তাহলে এটা হচ্ছে অনুনাদের মতন হয়, রেজোন্যান্সের মতন হয়। কাজ হবে, ধরেন আপনি বুঝতেও পারবেন না যে কোন লেভেলে কাজ হয়েছে। সো ব্যাম্বো ডিপ্লোমেসি হচ্ছে টোটালি সোললি ভিয়েতনামের একটা মডেল,
যারা ব্যাম্বুর সাথে তুলনা করে নিজেদের সম্পর্ক স্থাপন করে। পান্ডা কূটনীতি এইটা এক প্রকারের উপহার কূটনীতির মতন। গিফট ডিপ্লোমেসি নামেও একটা ডিপ্লোমেসি আছে, বাট স্পেশাল গিফটটা হচ্ছে পান্ডা। আপনারা জানেন পান্ডা হচ্ছে খুবই ইউনিক একটা প্রাণী, বিশ্বের ম্যাক্সিমাম দেশেই নাই, চায়নার কাছে আছে। তো চায়না যখন কোনো একটা দেশের সাথে সম্পর্ক স্থাপন করে তখন মানে চায় বা করে, তারা বড় বড় ক্ষেত্রে ওই দেশকে পান্ডা গিফট করে দেয়, একজোড়া পান্ডা গিফট করে দেয়। যেমন আপনার পিংপং ডিপ্লোমেসির পরে রিচার্ড নিক্সন এবং তার ওয়াইফ চায়নাতে আসে। যখন তারা চায়নাতে আসে তখন 1972 সালে এই লিংলিং এবং শিংশিং সেই দুইটা পান্ডাকে চায়না গিফট করে দেয়। তাদের মধ্যে একটা সম্পর্কের প্রতীক হিসেবে পান্ডা গিফট করে দেয়, যেটাকে পান্ডা ডিপ্লোমেসি বলা হয়। এবং এইটাকে তারা নিয়ে আমেরিকার ওয়াশিংটনের ন্যাশনাল পার্কে রাখা হয় এবং প্রচুর দর্শনার্থীরা এটা দেখতে আসে, কেননা পান্ডা তারা দেখে নাই লাইভ, পান্ডা দেখতে আসে। এবং এই পান্ডার মাধ্যমে এই পান্ডা কই থেকে আসছে, চায়নার সাথে আসছে, চায়নার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, এটা সিম্বলাইজ করে আর কি। আরও ঘটনা আসছে, 2011 সালে চীন স্কটল্যান্ডের এডিনবার্গের চিড়িয়াখানায় এই দুইটা পান্ডা গিফট করে। এর ফলে চায়না এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও মসৃণ হয়। 2014 সালে তারা মালয়েশিয়াকে গিফট করে। 2017 সালে যখন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল চায়নাতে আসে তখন তাদেরকেও সে দুইটা পান্ডা গিফট করে দেয়। এই পান্ডা গিফট করা হচ্ছে পান্ডা ডিপ্লোমেসি। পান্ডা গিফট করে একটা সম্পর্ক স্থাপন করা। এই কাজটা ফ্রান্স করতো। ফ্রান্স হচ্ছে ঘোড়া গিফট করতো, সেইটাকে আবার বলা হয় হর্স ডিপ্লোমেসি, ঘোড়া গিফট করে দিত। বাংলাদেশ একসময় আম গিফট করতো এরকম, যেটাকে বলা হয় ম্যাঙ্গো ডিপ্লোমেসি। তো এই যে গিফট করা, জিনিস গিফট করে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি সম্পর্ক স্থাপনের একটা ইনস্ট্রুমেন্ট। গিফট করলে মানুষের মন খুশি হয়, বা একটা রাষ্ট্রীয় গিফট যখন যায় তখন তো আমি আপনাকে যেভাবে গিফট দেন এইভাবে যায় না, তখন সেইটা একটা নির্দিষ্ট প্রোটোকলে যায়, নির্দিষ্ট একটা প্রসেসে যায়। এই জিনিসগুলোর নামই হচ্ছে আপনার মানে সম্পর্ক স্থাপন। আর গিফট দিয়ে সম্পর্ক স্থাপন করা, এটা তো আপনি অস্ত্রের পাওয়ার, হার্ড পাওয়ার ব্যবহার করতেছেন না, সফট পাওয়ার ব্যবহার করতেছেন। গরিলা ডিপ্লোমেসি খুবই ডেঞ্জারাস ডিপ্লোমেসি। হার্ড পাওয়ার, অস্ত্র ব্যবহার করে আপনার স্বার্থ হাসিল করা, এটাই হচ্ছে গরিলা। গরিলা মানে আপনি জানেন যে বড় সড়ো প্রাণী এবং পাওয়ারকে সিম্বলাইজ করে হচ্ছে গরিলা। যেমন ইরাকের উপরে একচ্ছত্র আক্রমণ চালায় 2003 সালে যুক্তরাষ্ট্র। এখন আপনার গরিলা ডিপ্লোমেসি হচ্ছে আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য আপনি একজনের উপর হার্ড পাওয়ার অ্যাপ্লাই করবেন। হার্ড পাওয়ার হচ্ছে আপনি তার উপর শক্তি অ্যাপ্লাই করবেন। সেটা মিলিটারি শক্তিও হতে পারে এবং সেটা ইকোনমিক শক্তিও হতে পারে, মূলত তাকে একবারে দমন করে দেওয়ার জন্য। যেমন আমরা 2014 সালে রাশিয়া যেভাবে ক্রিমিয়া দখল করে নিচ্ছে, এটাই হচ্ছে মূলত গরিলা ডিপ্লোমেসি। আবার ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে, এইটাও গরিলা ডিপ্লোমেসি। দক্ষিণ চীন সাগরে চায়না যেভাবে তার প্রভাব বিস্তার করতেছে, এটাও একটা হচ্ছে আপনার গরিলা ডিপ্লোমেসি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমেরিকা যেভাবে ইরাক আক্রমণ করেছিল 2003 সালে। পলিটিক্যাল সেটেলমেন্ট ডিপ্লোমেসি হচ্ছে মূলত দুইটা দেশের মধ্যে বা কোনো জঙ্গি গোষ্ঠীর মধ্যে সেটেলমেন্ট হয়, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত হয়। যেমন উদাহরণ হচ্ছে FARC, এটা হচ্ছে কলম্বিয়ার বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী। এরা মূলত কমিউনিস্ট মতাদর্শের। এরা 50 বছর ধরে কলম্বিয়াতে একটা উত্তেজনা চলে আসতেছিল। তারা সরকারকে মানে না, গণতান্ত্রিক সরকারকে মানে না, সেইখানে সে সমাজতন্ত্র কায়েম করতে চায়, বিপ্লবী মতাদর্শের। তারা 50 বছর ধরে তারা কলম্বিয়াতে সংঘাত করছে। 2015 সালে কলম্বিয়ার সরকার তাদের সাথে একটা চুক্তি করে। তার মানে এইটাই একটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট ডিপ্লোমেসি। যেমন গুড ফ্রাইডে চুক্তি নামে আমরা উত্তর আয়ারল্যান্ডের একটা অস্থিরতা আছে, যে অস্থিরতা 1998 সালে মিটিগেট হয় যে চুক্তির মাধ্যমে, সেটা হচ্ছে গুড ফ্রাইডে চুক্তি। এই যে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করায়, এই জিনিসটার নামই হচ্ছে মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট ডিপ্লোমেসি। সাধারণত এইটাকে অনেকেই পিস অ্যাকর্ড ডিপ্লোমেসি বলে, একই টাইপের জিনিস, যে একটা চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়।
যেমন 1993 সালের অসলো চুক্তিতে আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা হওয়ার দ্বার খুলেছিল। এটা একটা হচ্ছে পিস অ্যাকর্ড ডিপ্লোমেসি। বর্তমান সময়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি বা সুইসফায়ার চুক্তি, অ্যাকচুয়ালি সিজফায়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা সিজফায়ার চুক্তি হয়েছে, এটাও হচ্ছে এক প্রকারের পিস অ্যাকর্ড ডিপ্লোমেসি। আজকের আলোচনার একবারে শেষ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ডিসেপটিভ ডিপ্লোমেসি বা প্রতারণামূলক ডিপ্লোমেসি। মিথ্যা কথা বলে স্বার্থ হাসিল করা। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 2003 সালে আমেরিকা ইরাকে এই কথা বলে আক্রমণ করে যে ইরাকের কাছে বিধ্বংসী অস্ত্র আছে, ইরাকের কাছে কেমিক্যাল উইপন আছে। এর উপর ভিত্তি করে তারা 2003 সালে ইরাকের উপর আক্রমণ করে এবং তারা এই আক্রমণের নাম দিয়েছিল গ্লোবাল ওয়ার অন টেরোরিজম বা গ্লোবাল ওয়ার অন টেরর নামে তারা ইরাকে আক্রমণ করে। কিন্তু পরবর্তীতে এই জিনিস হয় যে আসলে ইরাকের কাছে এত বিধ্বংসী কোনো অস্ত্র ছিল না। এইটাই হচ্ছে প্রতারণামূলক কূটনীতি। এই কাজটা না আমেরিকার এজেন্সি সিআইএও করে। সিআইএ কিভাবে করে? তারা বিভিন্ন দেশের সরকার পতন বা নতুন সরকারকে বসানো এর পেছনে না কূটনৈতিক ভূমিকা পালন করে বা গোয়েন্দা তৎপরতা চালায় হচ্ছে সিআইএ। কিন্তু পরবর্তীতে সিআইএর কথা যদি ওই সরকার না শুনে, তাহলে তাদের কাছে যে গোপন নথি, এই নথি সিআইএ ফাঁস করে দেয়, ব্ল্যাকমেইল করা এক প্রকারের। এইগুলাই হচ্ছে ডিসেপটিভ ডিপ্লোমেসি। যেমন 1962 সালের কিউবার মিসাইল সংকটে কিন্তু সোভিয়েত ইউনিয়ন বলেছিল যে কিউবাতে আমরা কোনো মিসাইল স্থাপন করতেছি না, কিউবার সাথে আমাদের এরকম কোনো বিষয় নাই, যদিও পরবর্তীতে তারা কিউবাতে গোপনে মিসাইল স্থাপন করেছিল। এটাই হচ্ছে প্রতারণামূলক কূটনীতি, প্রতারণা করে জাতীয় স্বার্থ হাসিল করা, এইটাই। এবং সিআইএ বিভিন্ন সময় ডকুমেন্ট ফাঁস করেছে। এবং 1953 সালে আপনার ইরানে যখন বিপ্লব হয়েছিল, তার বিভিন্ন ধরেন আপনার ক্লাসিফাইড ডকুমেন্ট পরবর্তীতে সিআইএ ফাঁস করে দিয়েছে। সো সিআইএ এই যে কাজগুলা করে, এটাও কিন্তু ডিসেপটিভ ডিপ্লোমেসি। সিআইএ একটা এজেন্সি হিসেবে করে প্রতারণা, আবার রাষ্ট্র হিসেবে ধরেন আমেরিকা যে কাজগুলা করে কিংবা কিছু কাজ করে, ইভেন বিভিন্ন রাষ্ট্রই করে, এইগুলাই হচ্ছে প্রতারণামূলক ডিপ্লোমেসি। ব্লকচেইন ডিপ্লোমেসি হচ্ছে টেকনোলজিকে ব্যবহার করে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করা। ব্লকচেইনটা একটা জিনিসটা বুঝতে হবে, 4IR বা ইন্ডাস্ট্রি 4.0 এর একটা টেকনোলজি হচ্ছে ব্লকচেইন। ব্লকচেইন হচ্ছে একটা তথ্যের সাথে বা একটা ডেটার সাথে আরেকটা ডেটা কানেক্টেড থাকবে। ধরেন এই একটা ডেটা এবং এই একটা ডেটা, প্রত্যেকটা ডেটার একটা হ্যাশ নাম্বার থাকবে। এই হ্যাশ নাম্বার, ধরেন এই ডেটার একটা হ্যাশ নাম্বার আছে, দেখেন এই প্রথমটার একটা হ্যাশ নাম্বার আছে, প্রত্যেকটার আলাদা আলাদা হ্যাশ নাম্বার আছে। এবং একটা ডেটার সাথে তার হ্যাশ নাম্বার থাকে এবং আগের জনের হ্যাশ নাম্বার থাকে, ইমিডিয়েট আগের জনের হ্যাশ নাম্বার থাকে। তো এতে করে কি হয় যে ধরেন আপনি স্কুলে যখন ওই যে বাচ্চারা দুই হাত প্রসারিত করে দাঁড়ায়, ওর হাত এই পাশের একজনের সাথে ধরা, আবার এই পাশের একজনের সাথে ধরা। যদি এইভাবে ধরেন, এই যে এইভাবে হাত দিয়ে আপনি দাঁড়ান, এই হাত ধরা এই হাত ধরে একটা গোল করে ফেলেন, বাচ্চারা স্কুলে একটা গোল সার্কেল তৈরি করে ফেলে। মাঝখান থেকে যদি একজনকে ছড়ায় নেন, তাহলে তো টোটাল কন্টিনিউটি ব্রেক হয়ে যাবে, তখন খবর হয়ে যাবে মানুষ একটা চুরি হয়ে গেছে। সো এই ব্লকচেইন টেকনোলজি হচ্ছে এরকম, মাঝখান থেকে যদি ওকে সরায় নেন, তাহলে এই যে প্রিভিয়াস হ্যাশ ওর সাথে কানেক্টেড আছে, সো এই প্রিভিয়াস হ্যাশ তো ওর না, এটা ওকে যদি মাঝখান থেকে সরায় নেন, তাহলে খবর হয়ে যাবে মাঝখান থেকে একটা ডেটা গায়েব হয়ে গেছে। সো এই টেকনোলজিকে ব্যবহার করে কূটনৈতিকভাবে আপনারা জানেন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বিশ্বাস করে না। সো এই জন্য দুই রাষ্ট্রের মধ্যকার তথ্য, বিভিন্ন তথ্য, বাণিজ্যিক তথ্য হোক বা যে কোনো সম্পর্কের তথ্যই হোক, এটা ব্লকচেইনের মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হবে। ফলে কি হবে, মাঝখান থেকে কোনো তথ্য গায়েব করা যাবে না। তার মানে ডিসেপটিভ ডিপ্লোমেসি আপনি খাটাতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না আর একটা রাষ্ট্রের সাথে। তখন কি হবে, এক রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের ট্রাস্ট বিল্ড আপ হবে। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে আপনার বিশ্বাস করবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্লকচেইন আছে।
সো এই ব্লকচেইন ডিপ্লোমেসি, এই জিনিসটার নামই হচ্ছে ব্লকচেইন ডিপ্লোমেসি। পরীক্ষামূলকভাবে 2018 সালে জাপান এবং সিঙ্গাপুর এই কাজটা শুরু করে এবং তারা মোটামুটি বেশ সাকসেসফুল এটা। তাহলে এই ব্লকচেইনের মাধ্যমে ধরেন আমরা আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তি বলেন আর যে কোনো চুক্তি বলেন, সমস্ত কিছু আমরা ডেটা কানেক্টিভিটি ব্লকচেইনের মধ্যে করে আরও বেশি ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে পারি এবং একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে আরও বেশি বিশ্বাসের সাথে, মূলত মানে বিশ্বাসের সাথে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে যোগাযোগ স্থাপন করবে। এই জিনিসটার নামই হচ্ছে ব্লকচেইন ডিপ্লোমেসি। সো এইটা যেহেতু 4IR এর সাথে ইম্পর্টেন্ট, সো বিভিন্ন সময় আপনারা আজকে যা যা শিখলেন এই জিনিসগুলো আপনি জাস্ট এই নোটটা রিডিং করে ফেলবেন। এই এই এবং এটা একটা ক্লাসিফাইড নোট, আপনাদের জন্যই ক্লাসিফাইড নোট। আপনাদেরকে আমি একটা কাজও দিয়ে দিচ্ছি, এখন থেকে আমি যে নোটগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই নোটে আরও কিছু তথ্য আপনারা অ্যাড করবেন। সেই তথ্য হচ্ছে খুবই রেলিভেন্ট তথ্য এবং প্রয়োজনে রেলিভেন্ট ওয়েতে যদি কোনো চমৎকার কোট আপনারা অ্যাড করতে পারেন এইগুলো অ্যাড করবেন। এবং আপনি কেমন অ্যাড করলেন বা কোন জিনিস অ্যাড করার প্রয়োজন মনে করেন এবং আপনার যদি কনফিডেন্স থাকে যে এই জিনিসটা এখানে আসাটা খুবই জরুরি, তাহলে ওই জিনিসগুলো আপনি আমার সাথে শেয়ার করবেন এবং আমি এই জিনিসটাকে এটার সাথে দিব, কেননা এইগুলো একসময় রিফার্নিশ করে আমি একটা বই আকারে পাবলিশ করব, আপনারা হয়তো বা জানেন। সো দ্যাটস ওয়াই আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে এটা একটা কোলাবোরেশন হয়ে যাবে আর কি। তো আজকে অনেকে হ্যান্ড রেজ করেছেন, আজকে আর অনেক রাত হয়ে গেছে, যেহেতু আজকে শুরুই করছি আমরা দেরি করে, আর একজনের সাথে কথা বলতে পারি। আসুস কথা বলেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলেন ভাই। প্রশ্নটা হলো, বাংলাদেশের যে সাংবিধানিক নাম হুম পিপলস রিপাবলিক, হুম এখানেই তো সবচেয়ে বড় সমস্যা হয়ে আছে। আমরা যে গণতন্ত্রের কথা বলি, না গণতন্ত্র বহুদল আমাদের আমাদের গণতন্ত্রের মতন, কিন্তু আমাদের গণতন্ত্রের সাথে সমাজতন্ত্রকে আমাদের ব্লেন্ড করা। জি ভাই, মানে যদি যে প্রস্তাবনা দেওয়া হয়েছে ওই প্রস্তাবনা যদি সংশোধন না থাকে, হুম তাহলে কেন পিপলস রিপাবলিক থাকবে? না, এইটা তো আপনি এইভাবে করে ফেলতে পারবেন না, এটা একটা বড় কাজ। এটাকে যদি আপনি রিপাবলিক করতে চান, ধরেন আপনি যেটা বলতেছেন যে আপনি রিপাবলিক হয়ে যাবেন, দ্য রিপাবলিক অফ বাংলাদেশ বলবেন, এটা তো জি এটা তো জি সহজ কাজ না। মেইন মডেল চেঞ্জ করে ফেলা এটা তো সহজ কাজ হবে না। তো পিপলস রিপাবলিক আর রিপাবলিকের মধ্যকার পার্থক্য আপনি আরও একটু হোম স্টাডি করবেন। এবং আমাদের যেহেতু অর্থনৈতিক মডেল মূলত মিশ্র মডেল, আমরা কিন্তু সমবায় মালিকানা আছে, ব্যক্তি মালিকানা আছে, রাষ্ট্রীয় মালিকানাও আছে, আমরা কিন্তু পুরাপুরি ক্যাপিটালিস্ট না, আবার পুরাপুরি জি সমাজতান্ত্রিকও না। যেমন আপনি কিন্তু বাংলাদেশে অস্ত্র বানাতে পারবেন না, অস্ত্র কিন্তু শুধুমাত্র রাষ্ট্র বানাতে পারবে। বাংলাদেশে কোনো প্রাইভেট অস্ত্র নির্মাণ কারখানা আছে? নাই। সরকারি একটা আছে গাজীপুরে, কিন্তু আমেরিকাতে কিন্তু প্রাইভেটে অস্ত্রও নির্মাণ করা যায়, বানাতে পারবেন। অনেক কোম্পানি আছে যারা অস্ত্র বানায়, অস্ত্র বিক্রি করে। সো আপনি যদি রিপাবলিক নাম নেন তাহলে অনেক কিছুকে প্রাইভেটাইজেশন করতে হবে, এতটা লিবারেল আপনি হতে পারবেন না। বুঝতে পারছেন? আরও বুঝবেন ধীরে ধীরে। আরেকজন কথা বলেন, ঈশিতা কথা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার অনেক কোয়েশ্চেন, পুরোটা একটা শুধু পার্সোনাল আর অনেক বেশি ডিপ্লোমেসি। আমি ভাবছিলাম অনেক কোয়েশ্চেন, বাট আমি দেখতেছি ক্লাস করার পর সবগুলো ঘুরে ফিরে একই জিনিস, মানে প্রতিটা কানেক্টেড। একটা তো সাথে আমি একটা কানেক্ট। পার্সোনালটাই করবো না ডিপ্লোমেসি কানেক্ট করবো, আমি আপনি বুঝতেছি না। বলেন, আপনি একটা কোশ্চেন করেন। আচ্ছা, ভাইয়া আপনি একটা বলেছিলেন যে হচ্ছে যে আমেরিকা এম্বাসি গুলশানে যেটা আছে সেটা হুম এক টুকরো আমেরিকা। একটু আর যে একটা উদাহরণ দিয়েছিলেন সেটা হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জ নিয়ে। হুম জুলিয়ান অ্যাসাঞ্জ ছিল, হ্যাঁ, ওনাকে রাইট ব্রিটেন রাইট 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 ইয়াতে রাইট 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 রেখেছিল রাইট 2019 এর দিকে, সেটা মেবি। তাকে বের করে দেওয়া তারপর হয় এবং হ্যাঁ, তাকে কিছুদিন গ্রেপ্তার করে আগে দেওয়া উনি হয়। ছাড়া পায়। হুম আরেকটা হচ্ছে আমার যেটা হচ্ছে এই যে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট নিয়ে ভাইয়া বলেছিলেন যে তারা চার্চ না দুজনের মাঝে, গডের মাঝে। অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি যে পোপকে, তারা ক্যাথলিক যারা, তারা পোপকে হচ্ছে চার্চ, গড অ্যান্ড হিউম্যানের মাঝে রাখতে চায় তারা। এটাই ওই পোপকে পোপটাই তো পোপকে হচ্ছে ভাইসরয়। হ্যাঁ, হ্যাঁ পোপটাই হচ্ছে আপনার
পোপকে প্রধান দেওয়া মানে তো আপনি চার্চকে প্রধান মানে মাঝখানে রাখবেন। না স্যার, মানে একটা আমি হচ্ছে এখানে একটা মানে লিটারেচার নিয়ে আসি, ইংলিশ লিটারেচার একটা ওকে ওকে আহ, ছিল শেক্সপিয়ারের হ্যামলেট। হুম হ্যামলেটের অর্থ হচ্ছে স্মল ভিলেজ দ্যাট ডাজন্ট হ্যাভ আ চার্চ। রাইট আগে নিজের মানে একটা কান্ট্রি বা একটা মানে একটা টাউন একটা চার্চ ওন করতে পারতো না, হুম তারা তাদের পোপকে মানতে হইতো। হুম কিন্তু প্রোটেস্ট্যান্টরা বলেছেন না, আমরা পোপকে মানবো না, আমরা চার্চ, আমাদের নিজস্ব একটা চার্চ থাকবে, যেমন আমাদের হুম মসজিদ আছে, গির্জা আছে, বা হচ্ছে এই যে হুম মন্দির আছে, হুম সেরকম আমাদের একটা চার্চ থাকবে। আমরা হচ্ছে গড টু হিউম্যান, হুম টু মানে পি টু পি বা জি টু পি বলতে পারি আমরা, হুম এই হুম কানেকশন থাকবে। রাইট। তো আমার এখানে কনফিউশনটা আপনার কথাই হয়েছে, তো এটা আমি ঠিক কিনা আমি জানি না। আমার হ্যামলেটের কথা মনে পড়ছে দেখে আমি এটা আনলাম আর কি। ক্যাথলিকরা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পোপকে মানতো, এবং পোপই মূলত পোপকে ধর্ম হেড অফ চার্চ মানে, হ্যাঁ, তারা হেড অফ চার্চ মানে চার্চ। না। এবং এতে করে হ্যাঁ তারা বলেছে তারা হচ্ছে বিভিন্ন কারণে তারা পাওয়ার প্র্যাকটিস করার সময় তাদের মানে নিজেদের মতন করে ধর্মকে হ্যাঁ, ব্যবহার যেমন করত। রোমান এম্পায়ার পুরাটাই ছিল পোপ বেস, হ্যাঁ, পোপ বেস। যেটা এখন হ্যাঁ পোপ পরবর্তীতে বেস। হচ্ছে প্রোটেস্টাইনরা হচ্ছে মূলত, আমি যতদূর জানি, প্রোটেস্টাইনরা বলেছিল যে সৃষ্টিকর্তা এবং মানুষের মধ্যে আর কোনো কিছু কোনো দরকার নাই, আর কানেকশন কিছুই হবে থাকবে না, ডাইরেক্ট। পোপ থাকবে কানেকশন না, হবে শুধু ডাইরেক্ট। ডাইরেক্ট। হ্যাঁ এটাই জি হচ্ছে স্যার। প্রোটেস্টাইনদের কথা, এবং তারা হচ্ছে ওল্ড টেস্টামেন্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, এটা জি আমি জি। যতদূর জানি। এবং এদের মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলতেছিল। তো হ্যাঁ হ্যাঁ। যেটা এখনো কিন্তু আমরা যেমন একটা বড় করে যদি আমরা দেখি, মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি একটা দ্বন্দ্ব আছে না, শিয়া আর সুন্নি, যেটা তাদের হচ্ছে ইরান আর এই দ্বন্দ্বটা খুবই মারাত্মক ভাবে আছে, যদিও তাদেরটা ওইভাবে প্রকাশ পায় না, হ্যাঁ। মানে যেভাবে আমাদেরটা প্রকাশ পায়। যাই তো হোক, আরেকটা হচ্ছে বলেন। হুম আমার বর্তমান ডিপ্লোমেসি নিয়ে, যে হুম এটা ইদানিং চলতেছে হুম ফিলিস্তিনকে নিয়ে। হুম আহ, আহ, ডোনাল্ড ট্রাম্প বসার পরই নেতানিয়াহুর সাথে মানে একটা মিটিং হয়, বাট উনি প্রকাশ্যে বলেন আসলে হুম অ্যাকচুয়ালি তারা কি করে। হুম দেন হঠাৎ করে উনি ডিক্লেয়ার করে যে আমরা ফিলিস্তিন থেকে সব ফিলিস্তিনকে সরাই দিব, কেন আমাদের হচ্ছে গিয়ে ফিলিস্তিনকে গড়ে তুলতে হবে। হুম বাট এটা আপনি বলছেন আমার পিচ অ্যাকর্ড হুম। ডিপ্লোমেসির মাঝে পড়ে, বাট আমার কাছে মনে হইতেছে এটা ডিসেপটিভ ডিপ্লোমেসির হ্যাঁ, মাঝে পড়ে। পিস আমরা হচ্ছে শুধুমাত্র চুক্তিটার কথা বলতেছি, ঠিক আছে, হ্যাঁ যে হ্যাঁ। চুক্তিটা হয়েছে। কেন বলতেছি, কেন এটা ডাইরেক্ট কিন্তু আমি ডিসেপটিভ শোনেন, বলতে পারবো না আমার কাছে। কনসিকুয়েন্স, হ্যাঁ রাইট, কনসিকুয়েন্স হুম। হচ্ছে ধরেন তাদের মধ্যকার কি, ধরেন এই চুক্তি যে শান্তি আনবে না, এটা সবাই জানে, পৃথিবীতে এটা সবাই সবাই জানে। জানে। এবং আমার যতদিন না এটা মনে হচ্ছে পর্যন্ত, ইরাকের সাথে এটা কানেক্টেড, হ্যাঁ রাইট, ইরাকের মতো জর্জ বুশ যেটা করছে। কিন্তু স্যার এটা কিন্তু কুয়েত তখন অনেক বেশি মানে ড্যামেজড হয়েছিল, হুম, বাট কুয়েত কিন্তু বিল্ড আপ করতে বেশি সময় লাগে না, না এখন না কুয়েত কিন্তু কুয়েতের অনেক কাছে বেশি তো আপনার উন্নত। প্রচুর পরিমাণে রিসোর্স আছে। হ্যাঁ কুয়েত ছোট্ট এটাও একটা দেশ, ঠিক। পুরা দেশটা রিসোর্সে ভর্তি। তাদের হ্যাঁ নিজেদের এটা ঠিক। রিসোর্স দিয়ে তারা নিজেকে রিবিল্ড করতে পারে প্রচুর, অনেক মানে এটা এটা একটা, যেটা আপনার ফিলিস্তিনকে যদি করতে হয়, তাহলে ফিলিস্তিনটা টোটালটাই মনে কর ডোনেশনের উপর ডিপেন্ড করতে হবে। মানুষজন তাকে হ্যাঁ দিবে, এটাও তাই ঠিক। তাই দিয়ে, তাদের নিজেদের কোনো রিসোর্স নাই। হ্যাঁ। সো আর এবং হচ্ছে এবং হুম, আপনার তাদেরকে রিবিল্ড করতে যে খুব বেশি টাকা লাগবে তা না, বর্তমান বিশ্বের হুম। যত টাকা সাথে তুলনা করলে এটা কিন্তু খুবই কম উনি টাকা। আরেকটা ট্রিক করছে, উনি হচ্ছে যেন উনি বলছে যে আমেরিকা এটা মানে দেখবে, কিন্তু ওনার কি উচিত ছিল না এটা ইউএন এর আন্ডারে যাওয়া হুম, ফিলিস্তিনের? উনি কিন্তু এটা এটা করতে যেন না পারে, সেটার জন্য কিন্তু উনি মানবাধিকার থেকে বের হয়ে গেছে, জাতিসংঘের মানবাধিকার থেকে ডোনাল্ড ট্রাম্প বের হয়ে গেছে, ইভেন ত্রাণও বন্ধ করে দিছে। হুম। এটার মাঝে আরো একটু ইভেন আমি রিসেন্ট কানেক্ট টাইমে করতে। তারা হচ্ছে হুম। বোধহয় আপনার এই এলন মাস্ক প্রস্তাব করেছে যে ইউএস এইডকেও বন্ধ করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এইট অলরেডি উনি ডিক্লেয়ার করে দিছে, বন্ধ হয়ে গেছে অলরেডি। আর হুম একটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডের কথা বলতেছি ফিলিস্তিন ইস্যুতে। হুম আহ আহ, আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী বাহরাইন, দুবাই আর হচ্ছে মরক্কো হুম ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবে। হুম কিন্তু এখন আমেরিকা চাইতেছে সৌদি আরবও যেন সম্পর্ক রাখে। হুম। বাট সৌদি আরব কিন্তু তো আজকে ডিক্লেয়ার করছে যে উনি যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হচ্ছে না, উনি সম্পর্ক রাখবে না। শোনেন, এইটা যদি কিন্তু এতদিন তো সৌদি এইটা আরব চুপ শোনেন, ছিল। আজকে 2025 সাল, এবং সুন্নি বিশ্বের নেতৃত্ব দেয় সৌদি আরব, মোটামুটি বলা চলে। 7 অক্টোবরের ঘটনা যদি না ঘটতো এবং হামাসের সাথে যদি ইসরায়েলের একটা যুদ্ধ না শুরু হতো, তাহলে আজকে ধরেন ফেব্রুয়ারি 2025, এই যদি 7 অক্টোবরের ঘটনা না ঘটতো, তাহলে এটা হতে পারতো
যে আজকে ফেব্রুয়ারি 2025-এ আপনি দেখতে পারতেন যে সৌদি আরব আসলেই স্বীকৃতি দিয়ে ফেলছে, এবং আজ হোক কাল হোক সৌদি আরব স্বীকৃতি দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, সৌদি আরব খুবই ভালনারেবল একটা দেশ। ভালনারেবল দেশ বলবো না, সৌদি আরবের সরকার খুবই ভালনারেবল একটা সরকার। এবং যদি আপনি বলেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্যাসিস্ট কারা, তাইলে তো সৌদি আরব মানে এই নামটা, সৌদি আরব এই নামটা ইসলামী নাম? না না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখানে ছিলেন তখন কি নাম সৌদি আরব ছিলেন? সৌদি আরব ছিল না এটা? তাহলে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্যাসিস্ট কে? সৌদি আরব। ওরা রাজতন্ত্র, ওরা যা এবং খুশি তা করে। ওরা কি ইসলামী শাসন চালায়? ওখানে কি খেলাফত চলে? কখনোই না, কখনোই না। তার মানে তারা যে টিকে আছে তারা জাস্ট তারা বিকজ ইয়েমেনে, তারা আমেরিকা, ইয়েমেনে জাস্ট বিকজ আগ্রাসন আমেরিকা। এবং চালাচ্ছে। আপনি শুনেন, তারা কোনো কারণে যদি আমেরিকার স্বার্থতে বড় আঘাত করে তাহলে সৌদি আরবের সরকারের পতন হয়ে যাবে, সৌদি আরবে বিপ্লব হবে। এবং এই বিপ্লবের পেছনে সবচেয়ে বড় এজেন্সি হিসেবে কাজ করবে হচ্ছে সিআইএ। আপনাদের একটা বলি, যখন রেজা শাহ পাহলভি সরকারের পতন হয়, পাহলভি সরকারের পতন হয় আর কি, 1953 সালের ইরানের বিপ্লব দেখেন। 1953 সালের ইরানের বিপ্লবের যে ক্লাসিফাইড ডকুমেন্টকে এখন ডিক্লাসিফাইড করে সিআইএর ওয়েবসাইটেই পাওয়া যায়। আপনি ডাউনলোড করে পড়তে পারবেন যে সিআইএর কাছে যে ফাইল এসেছিল তারা কেন এই বিপ্লবটা ঘটাবে, এইখানে ইংল্যান্ড কি স্বার্থ চাচ্ছে, সেই ইংল্যান্ড আমেরিকার কাছে কি স্বার্থ চেয়েছে, এবং আমেরিকা কেন এই বিপ্লবটা ঘটাবে। এখন আমেরিকা যে গণতন্ত্রের কথা বলে, 1953 সালে যে আমেরিকার সরকার ছিল, 1953 সালে সরকার তো নির্বাচিত সরকার ছিল, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার। সেই সরকারকে ফেলে দিয়ে আপনি ওইখানে নতুন আপনার পশ্চিমা বন্ধুরা যারা, তাদেরকে আপনি ওইখানে বসালেন। 1953 সালের ইরানের বিপ্লব, এবং এই বিপ্লবের পিছনে সিআইএ যে ডকুমেন্ট ফাঁস করেছে পরবর্তীতে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই টোটাল জিনিসটা সিআইএর তত্ত্বাবধানে ঘটেছে। এবং সিআইএর যিনি চিফ ছিলেন তদানীন্তন আমলে, তিনি এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আপন ভাই, দুইজন আপন ভাই, এবং দুইজন আপন ভাই মিলে এই ঘটনাটা ঘটাইছে। এবং আপনি যদি চিন্তা করেন যে ওই আমলে ইরান খুবই পাওয়ারফুল, 1953 সালের ইরান খুবই পাওয়ারফুল, সেই ইরানের নির্বাচিত সরকারকে আপনি পতন করায় ফেললেন। সেখানে বর্তমান 2020-25 সালে এসে সৌদি আরবের সরকার পতন করে ফেলায় আমেরিকার জন্য কোনো বড় ব্যাপার নেই। আমেরিকার কোনো মিলিটারি লাগবে না। আমেরিকা শুধু সৌদি আরবের চারপাশ দিয়ে যে পরিমাণ আমেরিকার মিলিটারি আছে এইগুলাকে সরায় নিবে, আশপাশের দেশ বা ভেতরের যারা ডিপ স্টেট আছে তাদেরকে উস্কানি দিয়ে সর্বোচ্চ 1 মাস লাগবে, ইয়েমেনরে সাপোর্ট করলেই হবে। এবং এই কারণেই সৌদি আরব কখনোই ধরেন আপনার পশ্চিমার একবারে এগেনস্টে কোনো দিন যেতে পারবে না, এই সরকার যতদিন থাকবে আর কি। সো আপনি আসলে আরো চিন্তা ভাবনা করবেন, আপনার চিন্তা ভাবনা ভালো ঈশিতা, আপনি আরো পড়ালেখা করেন। স্যার আরেকটা ছিল স্যার, এই যে ইউএস এর যে মানে এই যে স্টেপ গুলা, উনি ইউএস এ তো 19th সেঞ্চুরির পরই হেজেমনিটা এসে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে কো ইয়োহেন একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, উনি একটা থিওরি দিয়েছিল আফটার হেজেমনি একটা ইফেক্ট হয়। এটা তো টোটালি তাহলে একটা আফটার হেজেমনি মানে ইফেক্ট আমি বলতে পারি কোহেনের মতে। আফটার হেজেমনি ইফেক্টটা কি? আফটার হেজেমনি ইফেক্ট হচ্ছে যখন মানে আমি একটা হেজেমনি থিওরি হচ্ছে নব্য বাস্তববাদ, যেটা বলে যে কন্ট্রোলে রাখতে গেলে আমার একটা রাষ্ট্র শুধু পাওয়ারে থাকবে, যারা হচ্ছে শুধু নিজের স্বার্থ বুঝবে না, আর যার কাছে হচ্ছে বিশ্বের স্বার্থ সবার উপরে হবে। যদি অন্য কেউ আবার নতুন হেজেমনি ক্রিয়েট করতে চায়, উনি হ্যান্ড ওভার করবে স্বইচ্ছায়। বাট হচ্ছে আফটার হেজেমনি হচ্ছে গিয়ে এটা বিশ্বের গার্ডিয়ান হবে। হ্যাঁ, সে বিশ্বের গার্ডিয়ান হবে, কিন্তু আফটার হেজেমনি উল্টাটা। যদি আমরা একজনের উপরে ডিপেন্ড করি তাহলে উনি হয়ে যায় ফেসিস্ট। উনি নিজের স্বার্থটাই দেখবে, এন্ড অফ দ্য মানে যেই লঙ্কায় যায় সেই হয় রাবণ, জিনিসটা হচ্ছে এমন।
রাইট। তো এটা হচ্ছে আফটার হেজেমনি। তো হেজিমনি পিস থিওরি আসলে কাজ করে না। না। ওয়ার্ল্ডের এমন কোনো ঐতিহাসিকভাবে ধরেন যতদিন পর্যন্ত আমরা হিস্ট্রি জানি, ওয়ার্ল্ডে ধরেন রোমানরা একসময় হেজিমন ছিল, তারপরে একসময় জি। ধরেন আপনার অটোম্যান এম্পায়াররা ব্রিটিশরা একসময় হেজিমন ছিল, ব্রিটিশরা কম হেজিমন ছিল, ব্রিটিশদের কম চাইতেও হেজেমন ধরেন ছিল। ফ্রান্স একসময় বড়, ফ্রান্স এম্পায়ার একসময় বড় হুম। হেজিমন ছিল। এরা কখনোই না বিশ্বের গার্ডিয়ান হয় নাই, এরা বিশ্বের মালিক হইতে চাইছে, নট গার্ডিয়ান। সো দ্যাটস ওয়াই জি। হেজিমনি পিস থিওরি এটা একটা একাডেমিক থিওরি, এটা অ্যাকচুয়ালি কাজ করে না। সো আফটার হেজিমনি যেইটা, যিনি হেজিমন হবেন তিনি তার জাতীয় স্বার্থের জন্য ছোটদেরকে শোষণ করবেন এবং বিশ্বে আরও বেশি উত্তেজনা ছড়াবেন এবং উত্তেজনা ছড়িয়ে তিনি স্বার্থ নেবেন এবং উত্তেজনায় তিনি ঘটাবেন এবং পরবর্তীতে মিটিগেট করতে গিয়ে তিনি স্বার্থ নেবেন এবং বিশ্বে আরও অস্থিরতার ভিতর যাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তববাদ। সো বাস্তববাদ অ্যাকচুয়ালি হেজিমনি পিস থিওরিকে সাপোর্ট করে না, এটা লিবারেলিজমের একটা অ্যাপ্রোচ আর কি। ঠিক আছে ঈশিতা, আপনি কি রিটেন দিবেন? জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। তাহলে অনেক কথা বললাম, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।